প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। পাগলা রাজা বলা হয় ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে, ফিরোজ শাহ তুগলককে, মোহাম্মদ বিন তুগলককে। দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। উত্তর হবে আলাউদ্দিন খলজি। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শের শাহ। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন বাবর। হৌজ ই সুলতানি খনন করেছিলেন। উত্তর হবে ইলতুৎমিশ। মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল সুরাট। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে পর্তুগিজরা। বান্দেগানি চিলগানির সদস্য ছিলেন গিয়াসউদ্দিন বলবান। খলজি বিপ্লব হয় 1290 খ্রিস্টাব্দে। আকবরের শাসন ব্যবস্থা প্রশাসনিক পদগুলিকে বলা হতো মানসাব। দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল হৌজ বা তালাও। 2 দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206। খলজি বিপ্লবের প্রতিষ্ঠাতাকে? জালালউদ্দিন ফিরোজ খলজি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। কবে কাদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়? 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। দিন ইলাহি কি? সুলো ই কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল। হিমু পরাজিত হয়েছিলেন। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে। দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয় কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। সুলতানি যুগের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহলুল লোদি। আকবর কাকে রাজা উপাধি দেন? বীরবলকে। মুঘল আমলের প্রধান মুদ্রা কী ছিল? মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। 3 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। আলাউদ্দিন খলজি কেন বাজারদর নিয়ন্ত্রণ চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল, তাই তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। এই বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। সুলতানদের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার বিধান ছিল। ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? সদ্য গড়ে ওঠা সুলতানি সাম্রাজ্যকে ইলতুৎমিশ কৌশলে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন এবং মঙ্গোলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে গিয়ে কৌশলে দিল্লি সুলতানিকে রক্ষা করেছিলেন। এই কারণে তাকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পাট্টা কাবুলিয়ত কি? দিল্লি সিংহাসনে বসার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত দুটি ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা জমিতে কৃষকের শর্ত স্বীকার করে শের শাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কাবুলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিল দিত, তা কাবুলিয়ত নামে পরিচিত। সিজদা ও পাইবাস বলতে কী বোঝো? সিজদা ও পাইবাস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবাস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। বাদশাহ বা বাদশাহ বা বাদশাহী শব্দগুলি ফার্সি। পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা, এই দুটি শব্দ একখানে যোগ হয়েছিল। খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পাদ এবং শাহ শব্দটি একসঙ্গে ব্যবহার করা হয়েছিল। মুঘল সম্রাট নিজেদের শক্তিশালী শাসক হিসেবে বোঝানোর জন্য নিজেদের বাদশাহ বলতো। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় বাদশাহ উপাধি নেন। হুন্ডি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের
কাগজ চালু করেন। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যার পাদ বা শাহ শব্দটি একসঙ্গে ব্যবহার করা হয়েছে। মুঘল সম্রাট নিজেদের শক্তিশালী শাসক হিসেবে বোঝানোর জন্য নিজেদের বাদশাহ বলতো। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় বাদশাহ উপাধি নেন। হুন্ডি কি? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যরা তা ভাঙিয়ে নিতে পারত। এই কাগজকে বলা হয় হুন্ডি বা বলা হতো হুন্ডি। সুলহ-ই-কুল কি? বহু ধর্ম সমন্বিত সুবিশাল ভারতবর্ষে সাম্রাজ্য গঠন ও তা স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলহ-ই-কুলের অর্থ হলো পরধর্ম সহিতা। এই নীতি অনুসারে যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবে। রাষ্ট্র কারোর প্রতি পক্ষপাত করবে না। সুলহ-ই-কুল নীতির বাস্তবায়ন হিসাবে আকবর দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলমানদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজি বলবানের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। ইকতাকে ইকতাদার কাদের বলা হতো? ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। 12 ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। সুলতানি যুগে কেন দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়? ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা, প্রশাসনিক সুবিধার জন্য সুলতানি যুগে দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়। দাঁড়ি ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিলার একটি প্রান্ত এবং যমুনা নদীবিধৌত সমতলের সংযোগস্থলে। তাই এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। 2 প্রধান জলপথ যমুনা নদী শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকায় জন্য সুলতানরা দিল্লিতে রাজধানী স্থাপন করেন। শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে কী জানো? শেরশাহ মাত্র 5 বছরের শাসনকালে এক সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থার প্রাধান্য লক্ষ্যই ছিল মানব কল্যাণ। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক: এক রাস্তা নির্মাণ। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার জন্য শেরশাহ বহু রাস্তা নির্মাণ করেন। এইগুলির মধ্যে উল্লেখযোগ্য বাংলার সোনারগাঁ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত নির্মিত রাস্তা সড়ক-ই-আজম। বর্তমানে এই রাস্তাটির নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। বৃক্ষরোপণ ও সরাইখানা নির্মাণ: পথচারীদের সুবিধার জন্য রাস্তার দুপাশে শেরশাহ গাছ লাগানোর ব্যবস্থা করেন এবং তাদের বিশ্রামের নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী সরাইখানা নির্মাণ করেন, যেটা এখন ক্যাফে। 3 নম্বর, ডাক ব্যবস্থার প্রবর্তন: শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা সংস্কার করেন। এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। 4 উৎপাদন শক্তি নির্ভর রাজস্ব: উৎপাদন শক্তি অনুযায়ী জমিগুলিকে ভাগ করে শেরশাহ রাজস্ব নিতেন। পাট্টা: জমিতে কৃষকের অধিকারের স্বীকৃতি হলো তাকে পাট্টা প্রদান। রাজস্ব মুকুব: দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ব্যাহত হলে রাজস্ব মুকুব করা হতো। 7 বিচারের ধরন: শেরশাহের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও আধুনিক। উপসংহার: মাত্র কয়েক বছর রাজত্ব করলেও এই অল্প সময়ের মধ্যে শেরশাহ তার শাসন নৈপুণ্যের পরিচয় দেন এবং তার সংস্কারগুলিকে ভিত্তি করেই আকবর মুঘল শাসন কাঠামো সুসংগত করেন। 5 দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে। 5 × 2 = 10।
আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। প্রথম প্রশ্ন, সুলতানি রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইলতুৎমিশের সার্থক উত্তরসূরি ছিলেন সুলতান রাজিয়া। তিনি ছিলেন ইলতুৎমিশের সন্তানদের মধ্যে যোগ্যতম। তার শাসনকাল দিল্লির সুলতানির ইতিহাসে দুভাগে উল্লেখযোগ্য হয়ে আছে। এই প্রথম ও শেষবার একজন নারী সুলতান পদে বসেছিলেন এবং বান্দেগানি চিহেলগানি বা 40 চক্রের সদস্যের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। 1 নম্বর দিয়ে পয়েন্ট করবে একজন নারী সুলতান। রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। একজন নারী হয়ে তিনি পুরুষের মতোই রাজদরবারের শাসনকার্য পরিচালনা করতেন এবং প্রজাদের অভাব অভিযোগের সমাধান করতেন। তিনি পুরুষদের মতো ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা প্রভৃতি কাজে সমান দক্ষতা দেখিয়েছিলেন। 40 চক্রের বিরোধিতা। রাজিয়ার কেন্দ্রীভূত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য অন্যায়ভাবে ক্ষমতা ভোগকারী তুর্কি অভিজাতদের দমন করতে সচেষ্ট হয়েছিলেন, কারণ তুর্কি অভিজাতদের একটি অংশ তার সিংহাসনে বসা নিয়ে চরম আপত্তি করেছিল। রাজপুত বিরোধী। উত্তর পশ্চিম ভারতে রাজপুত রাজারাও রাজিয়ার শাসনের বিরোধিতা শুরু করেছিলেন। রাজিয়া কিন্তু বিদ্রোহ দমন করলেও শেষ রক্ষা করতে পারেনি। পরিণতি। রাজিয়ার পুরুষের মতো আচরণ ও এক হাবশি নেতাকে সেনাপতি করার ফলে তুর্কি অভিজাতরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিদ্রোহী অভিজাতদের মধ্যে ভাঙন ধরাতে রাজিয়া আলতুনিয়া নামে এক অভিজাতকে বিবাহ করেন। অবশেষে বিদ্রোহীদের ষড়যন্ত্রে রাজিয়া ও তার স্বামী নিহত হন। মূল্যায়ন। ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের বক্তব্য অনুযায়ী সুলতান রাজিয়া বাংলাদেশ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত সকল আমির ও প্রাদেশিক শাসকগণের বশ্যতা আদায় করতে সমর্থ হয়েছিলেন। তার মতে রাজিয়ার মধ্যে দিল্লির সুলতান পদ অধিকার করার মতো সব গুণই ছিল। 5-2 মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আম্মু আকবর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যোৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্য বিস্তার। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসনকার্যে তাকে সাহায্য করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লির মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত, উত্তর পশ্চিম সীমান্তের কাছে একটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ রানা প্রতাপ সিংহকে পরাজিত করেন। শাসন ব্যবস্থা। আকবর শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকারে এবং সরকারগুলি আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। মানসাবদারি প্রথা। আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া দিয়ে সম্রাটকে সাহায্য করত। রাজস্ব ব্যবস্থা। আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হতো যাবতীয় ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি গবেষণা ব্যবস্থা চালু করেন। ধর্মীয় উদারতা। সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ সুলভ-ই কুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দ্বীন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। উপসংহার। সম্রাট আকবর সর্বক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? 320 বছর পর্যন্ত দিল্লি সুলতানির সাম্রাজ্য টিকেছিল। সুলতানি সাম্রাজ্যের অর্থনীতির অন্যতম ভিত্তি ছিল তার উন্নত ব্যবসা বাণিজ্য। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণগুলি হলো: 1. নতুন শহর। সুলতানি যুগে বিভিন্ন সময় নানা কারণে অনেক নতুন শহর গড়ে ওঠে। শহরগুলি ক্রমে জনবসতিপূর্ণ হয়ে পড়ে, ফলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি ঘটে। আইন শৃঙ্খলা। সুলতানরা সবসময় সাম্রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিতেন, তার ফলে বণিকরা ব্যবসা বাণিজ্যের কাজে উৎসাহ পেত। বণিকরা এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পণ্য সামগ্রী সরবরাহ করতে পারত। 3. যোগাযোগ ব্যবস্থা। সে যুগে সুলতানরা যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ নজর দিতেন। রাস্তাঘাট, সরাইখানা প্রভৃতি নির্মাণের ফলে বণিকরা বাণিজ্য করতে উৎসাহ পেত এবং তারা অন্যান্য অনেক সুবিধা ভোগ করত।
চার, সুলতানদের প্রয়োজনে বাণিজ্যিক বিস্তার। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে সৈন্যদের ভরণ পোষণের জন্য নগদ টাকার কর আদায় করা হতো। ওই টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। এছাড়া সুলতান অভিজাতদের প্রয়োজনে মূল্যবান জিনিসেরও বাণিজ্য চলতো, যা বাণিজ্যের প্রয়োজনে উৎপাদন হতো না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, ফুল মার্কস তোমাদের রয়েছে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর আরও একটি ইতিহাস কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ, ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 9টি, প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে ছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শের শাহ। আকবর দহশালা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি হতো সোনা, নীল, তামা, রূপা। উত্তর হবে নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 2 জন, 3 জন, 4 জন, 5 জন অনুচরের মধ্যে। 4 জন অনুচরের মধ্যে। 2 দেখে হচ্ছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 8টি, প্রতিপ্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসির উদ্দিনকে। দিনেমার কাদের বলা হতো? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হতো। কিলা মুবারক কী নামে পরিচিত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। তহশিলা ব্যবস্থা কত খ্রিস্টে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খাঁ। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। জাবতি বলতে কী বোঝো? জাবতি একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থা জমির উৎপাদনশীলতা এবং ফসলে বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যক গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলুগু ভাষায়। সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 2টি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো জাবতি। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 4 দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 5টি, প্রতিপ্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে 12 ভূঁইয়া কাদের বলা হয় বা 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? দেখে নাও উত্তরটা আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটাই বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন 4-2, সিজদা ও পাইবস বলতে কী বোঝো? পরের প্রশ্ন ইকতা ও ইকতাদার বলতে কী বোঝো? দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন হুন্ডি বলতে কী বোঝো? পরের প্রশ্ন সুলো-ই কুল কি? পরের প্রশ্ন পাট্টা ও কাবুলিয়ত কাকে বলে? পরের প্রশ্ন দিন ইলাহি কি? পরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 5 দাগে রয়েছে 4 থেকে 5টি বাক্য উত্তর যে কোনো 4টি, প্রতিপ্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। দেখে নাও, আগের নোটটা অন্যরকম ছিল, এই নোটটা কিন্তু সহজভাবে লেখা রয়েছে আরও, তোমরা চাইলে এটাও লিখতে পারো। পর টিকা লেখো জাগিরদারি ব্যবস্থা। পরের প্রশ্ন দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? দেখে নাও, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন খলজি বিপ্লব বলতে কী বোঝো? পরের টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা। পরের 6 দাগে 8 থেকে 10টি বাক্য যে কোনো 2টি, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো বা আলোচনা করো। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন শের শাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও।
প্রশ্ন, মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি জন্য তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।